আমি কখনো ভাবিনি জীবনের কোনো এক সন্ধ্যায় আমারই কন্যার ঘরের দোরগোড়া পেরিয়ে আমাকে রাস্তায় নামতে হবে। তার চেয়েও বেশি, যে মানুষটিকে একসময় সবচেয়ে কঠিন মৌসুমে বিয়ে করে পাশে বসিয়েছিলাম, সে মানুষটিই আবার আমার সামনে আমাকে অপমানিত করবে, আর আমার মেয়ে চুপ দাঁড়িয়ে দেখবে। তবুও তারা কেউ জানত না, জীবনের কাছে এখনও একটা শেষ চাল লুকোনো থাকে। সেই চাল ঘুঁটি ছাড়লেই সব বদলে যায়। শুনতে তৈরি থাকুন, এটা কেবল গল্প নয়, এটা একেবারে সত্যের মুখোমুখি হওয়া। আমার নাম সীমা আক্তার। বয়স ৫৮। গত বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে আমার স্বামী চলে যাওয়ার পর মাটি যেন পায়ের তলা থেকে সরে গেল। তবু নিজেকে বলেছিলাম, আমি তো এখনও দীপা আছে কি। আমরা যে বাড়িটা শূন্য থেকে গড়ে তুলেছিলাম, ঢাকার ধানমন্ডির সেই বাসা, আমি বিক্রি করে দিলাম। দেয়াল ছুঁয়ে হাত নামাতে নামাতে কত রাত ভেবেছি, রান্নাঘর থেকে এখনই হয়তো তার কাশির শব্দ ভেসে আসবে, চায়ের কেটলি চড়ে আছে, এমনই যেন। কিন্তু সেসব কেবল স্মৃতি। দীপা, আমার একমাত্র মেয়ে, বলল, মা, আপাতত আমাদের সঙ্গে থাকো কি। ওর স্বামী রিজওয়ান মাহমুদ তখন ফোনের স্ক্রোল থামায়নি। আমি যখন ছোট সুটকেস টেনে ঘরে উঠছিলাম, তার চোখও ওঠেনি। আমি নিজে থেকেই সবচেয়ে পেছনের ছোট ঘরটা নিলাম, জানলার পাশে একটা ম্লান আলো, ভেজা দেয়াল, আর পুরনো একটা খাট। ভেবেছিলাম বোঝা হব না, শান্তিতে রান্না করব, ঘর মুছব, বাজারে যাব। আমার চাই খুব সামান্য, ব্যবহারিক হতে, দরকারি হতে। কিন্তু রিজওয়ান খুব দক্ষ ছিল আমাকে অনাহুত মনে করাতে। তার চোখের শীতলতা, ঠোঁটের কোণে কৌতুক হাসি, প্রথমে টিভির রিমোট বদলে দেওয়া, আর চোখে হু কি করে উত্তর। তারপর একদিন পাশ দিয়ে যেতে যেতে বিড়বিড়, প্যারাসাইট আমি শুনিনি ভান করলাম, কিন্তু শব্দটা কানে খোঁচা দিল। দীপা কিছু বলল না। কখনো বলে না। রিজওয়ান এখন কাজের চাপের মধ্যে, ওর প্রস্তুত ব্যাখ্যা। আমি গিললাম সবকিছু, কারণ আমি মা। মায়ের কাজই তো নিজের কষ্ট গিলে সন্তানকে রক্ষা করা। সেই রাতটায় সব ভেঙে পড়ল। আমরা ৩ জন রাতের খাবারে। আমি দীপার খুব প্রিয় চিকেন কাটলেট বানিয়েছিলাম, সাথে মুড়ি, টকঝাল সস। দীপা ফোনে ডুবে, রিজওয়ানের হাতে একটা বিয়ার গ্লাস। বাতাসে অস্বস্তির গন্ধ। হঠাৎ সে মাথা তুলে ঠান্ডা গলায় বলল, দেখুন, এটাকে আর অস্থায়ী ভাববেন না। আমরা তো কোনো দাতব্য প্রতিষ্ঠান নই কি। দীপার আঙুল থেমে গেল, আমার বুক ধক করে উঠল। আমি জিজ্ঞেস করলাম, মানে। রিজওয়ান কটমটিয়ে হাসল, এভাবে আর কতদিন? আপনি কাজ করেন না, খরচে ভাগ দেন না। আমাদের বিল আছে, দায় আছে। এক মুখ বাড়তি টানতে আমরা পারছি না ঘি। আমি দীপার চোখ খুঁজলাম। মনে ছিল অন্তত একটা কথা বলবে, একবার আমার দিকে হাত বাড়াবে। কিন্তু ও মাথা নামিয়ে প্রায় অশ্রুত গলায় বলল, মা, হয়তো আপনি যদি আরেকটা স্থির জায়গা খুঁজে নেন, সবার জন্যই ভালো হবে। আমি কাঁদিনি, রাগও করিনি। কেবল ঘরে ঢুকে আমার 2টা সুটকেস গুছালাম। এতগুলো বছরের জীবনের সারাংশ যেন ওই 2 চাকার মধ্যে আটকে গেল। দরজার কপাটে ধাতব শব্দ হল, আমি বেরিয়ে এলাম। বাইরে ঢাকার রাত, ঝিরঝিরে বৃষ্টি। রিকশার বেল বাজল দূরে কোথাও, কুকুরের ভো ভো ধ্বনি ভাঙল ভেজা নীরবতা। একটা মেসবাড়িতে গিয়ে রুম নিলাম, পুরনো ঢাকা দিকটায়, স্যাঁতস্যাঁতে দেয়াল, দপদপ করা হলুদ বাতি, টেবিলের উপর ছালখোসা ছড়ানো তেলতেলে মোম। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে মনে হল, বুকের ভিতরে যেন কেউ ধীরে ধীরে বাতাস চেপে ধরছে। সকালে জেগে উঠেই নিজেকে বোঝালাম, চল, কাজ খুঁজে দেখি। কে জানে, কোনো অফিস ক্যান্টিনে রান্না, কোনো বাসায় বাচ্চা দেখাশোনা, কিংবা কোনো পোশাক কারখানায় প্যাকিং। কিন্তু দরজা যত করা নেড়েছি, ততবার বয়স, শারীরিক সক্ষমতা, আর রেফারেন্স কি জিজ্ঞেস এসেছে সামনে, আমার কাছে নেই। নিউ মার্কেট পেরিয়ে কারওয়ান বাজার, চোখে লঙ্কার দাম, কানে হকারের ডাক, সবকিছুই আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে, আমি এখন তেমন কাজে লাগি না। দীপার জন্মদিনে একটা ছোট মেসেজ পাঠালাম, মা আছি। আল্লাহ তোমার মঙ্গল করুন, কি কোনো উত্তর এল না। পরের সপ্তাহে আরেকটা, সেই নীরবতা। 3 মাস কেটে গেল। দুপুরগুলো দীর্ঘতর, রাতগুলো ঠান্ডা, যেন সময় নরম, কিন্তু পিঠে কাটা। আমি ভাবতাম, লজ্জা কোথায় রাখি। যে মেয়ে তোমার বুকের দুধ খেয়েছে, তোমার হাত ধরে হাঁটতে শিখেছে, সেই কি তোমাকে রাস্তার ধারে নামিয়ে দিতে পারে? ওই সময়েই একটা ছোট কাঠের বাক্সে হাত পড়ল, মা রহিমা খাতুন রেখে গিয়েছিলেন। পুরনো সুইসুতা, কাগজে মুড়ে রাখা 2 টাকার নোট, আর তার মধ্যে একটা ডায়েরি। আমি কখনো পড়িনি। সেদিন রাতে বৃষ্টির শব্দে জানালা কাঁপছিল, আমার হাত কাঁপছিল পাতার উপর। প্রথম দিককার লেখায় মজার মজার কথা, আজান কেমন লাগছে, পারামসজিদে কারা নতুন, বাজারে মরিচের দাম কত, এসব। তারপর হঠাৎ 1 জুনের পাতায় এসে শব্দগুলো কেটে কেটে ওঠে, আজ সে আবার এলো।
যদি ভিন্নভাবে জন্মাত জীবন। কিন্তু আমার সংসার, নাম, সব আছে। সীমা জানতে পারবে না। কোনোদিনই না। যদি কখনো আমি না থাকি, তার জন্য সামান্য কিছু রেখে যেতে চাইনি। আমি বাক্যগুলো দুবার পড়লাম, তারপর আবার। বুকের ভিতর দপদ। ডায়েরির পেছনের পাতায় আরও কয়েকটি কোড, হোটেলে দেখা, অল্প টাকার লেনদেন, কোনো পূর্ণ নাম নেই, কেবল 2 অক্ষর, ফেজ। এরপর আরেকটা এন্ট্রি, সব কাগজপত্র মাহমুদ জাহির, আইনজীবীর কাছে রাখা আছে। সে জানে সব। মাহমুদ জাহির নামটা কানে বাজতেই মনে হল কোথায় যেন পড়েছি। মাথার মধ্যে ঢাকা শহরের মানচিত্র দুলতে লাগল, মতিঝিলের অফিস পাড়া, পত্রিকার হেডলাইন, কোনো পুরনো ছবির নিচে করা অক্ষরে একটা নাম, ফরিদুল সাইদ। শক্তিশালী ব্যবসায়ী, পূর্ব ঊর্জা হোল্ডিংস, জ্বালানি আর খনিজের বড় প্রতিষ্ঠাতা। অতীতের খবরের কাগজে যার মুখ বরাবরই থাকা স্বাভাবিক। রাতে আমি ফোন করলাম না, গলার স্বর ভেঙে যেতে পারে। এর বদলে চিঠি লিখলাম, হাতের লেখা, ধীরে ধীরে, অক্ষরগুলো কাঁপা কিন্তু স্থির। লিখলাম আমি কে, মাকে ছিলেন, ডায়েরির পাতায় কি পাওয়া গেছে। 2 সপ্তাহ পর উত্তর এল। ভদ্র, সংক্ষিপ্ত। দেখা করতে বললেন। আমি গেলাম। মতিঝিলের এক পুরনো অফিস, সিলিং ফ্যান ধীরে ঘুরছে, কাঠের আলমারিতে ধুলো, পাশে আইনের বইয়ের সারি। মাহমুদ জাহির শান্ত স্বরে বললেন, আপনার আসার কথা বহুদিন ধরে অপেক্ষা করছিলাম কি। তারপর তিনি আমার হাতে দিলেন এক সিল করা খাম, উপরের কালিফিকে, আমার কন্যা সীমার উদ্দেশ্যে কি। আমি প্রথম লাইন পরেই দাঁড়িয়ে গেলাম, তুমি আমার রক্তের অংশ। তারপর অনুতাপ। আমি বেঁচে থাকতে সাহস পাইনি, কিন্তু তোমাকে স্বীকার না করে মরতেও পারিনি। কি নিচে নামটা, ফরিদুল সাইদ। আরেকটা ফাইল খুলে গেল, ব্যাংকের নথি, জমির কাগজ, কিছু বিনিয়োগের কাগজ, সবকিছু এমনভাবে রাখা যে আমার নামে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ করা যায়। টাকা পয়সার হিসাব আমি ততটা বুঝি না, শুধু জানলাম মোট সম্পদের মূল্য বড়সড়। কিন্তু সেই মুহূর্তে টাকার চেয়ে বড় ছিল স্বীকৃতি। এতদিন আমি যেন কেবল অতিথি কি দীপারিজওয়ানের বাড়িতে, দুনিয়ার ভিড়ে, এমনকি নিজের জীবনেও। এবার প্রথমবার কেউ আমাকে নাম ধরে ডেকেছে, নিজের মানুষ বলে। হেঁটে বেরিয়ে এলাম। নীলক্ষেতের মোড়ে 1 কাপ চা নিলাম, চায়ের ধোয়া, বৃষ্টির গন্ধ, ভেজা অ্যাসফাল্টে রিকশার চাকা কাটার শব্দ, সব মিলেমিশে যেন ভিতরে কোথাও জমাট বাঁধা ক্ষোভকে ধুয়ে দিল। আমি ঠিক করলাম, বদলে যাব না, সোজা হয়ে দাঁড়াব। বাড়ি ফিরে প্রথম কাজ করেছি পোশাকে, ঝকঝকে, গুছনো, শান্ত। কেউ যেন চোখে পড়ে যায় এমন নয়, কিন্তু যারা তাকায়, তারা যাতে সম্মান করে। এরপর ইউটিউবে বাংলা, ইংরেজি মিশিয়ে বিনিয়োগ, সম্পত্তি ব্যবস্থাপনা, এসব নিয়ে ভিডিও, নতুন খাতায় নোট। মাহমুদ জাহিরের পরামর্শে আমি নিবন্ধন করলাম একটা কোম্পানি, আলো আশা প্রপার্টিজ লিমিটেড। নামটা এল আমার শৈশবের গল্প থেকে। আমি দীপাকে ঘুম পাড়ানোর সময় বলতাম, আলো আশা এসে গেলে সব অন্ধকার নিজেরাই সরে যায়। এবার আমি চাই, আমার অন্ধকারের উপর আইনের আলোর ছায়া পড়ুক, সব স্বচ্ছ, বৈধ, পরিচয় ঢেকে রেখে নিজেকে সুরক্ষিত করব। এইসব করতে করতে এক বিকেলে নোটিফিকেশনে চোখ পড়ল, সরকারি নিলাম। আমি কৌতূহলবশত খুলে দেখলাম, তারপর নিঃশ্বাস আটকে গেল। যে ফ্ল্যাটে দীপারিজওয়ান থাকে, সেটাই ট্যাক্স বকেয়া আর সার্ভিস চার্জ না দেওয়ায় নিলামে উঠেছে, সম্ভবত মোহাম্মদপুরের দিকে। মুখস্থ ঠিকানার অক্ষরগুলো স্ক্রিনে দেখে মনের মধ্যে কেমন বিচ্ছিরি কাঁপুনি হল। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম, তারপর চেয়ারে বসে দীর্ঘশ্বাস নিলাম। একটা জিনিস খুব পরিষ্কার বুঝলাম, এখানে আমি পিছু হটব না। এটা আমার কিসের প্রতিশোধ নয়, এটা আমার মর্যাদার লড়াই। আমি নথিপত্র জোগাড় করলাম, আলো আশার নামে নিলামে অংশ নিলাম। বিড উঠল, নামল, শেষ পর্যন্ত আমি জিতে গেলাম। সেদিন রাতে মেসবাড়ির ছোট্ট টেবিলে নতুন মালিকানার কাগজ রাখলাম। কাগজে আমার কোম্পানির সিল, কালি, তারিখ, সবই ঠান্ডা, নিরাবেগ। কিন্তু কাগজটার উপর ঝুঁকে আমি ফিসফিস করলাম, যে ঘর আমাকে একদিন গৃহহীন করেছিল, আজ সেই আমার ঠিকানা গে। আমার ভিতরে হঠাৎ একটা শান্ত নদী বইতে শুরু করল। রাগ নয়, তীক্ষ্ণ, স্বচ্ছ একটা স্থিরতা। এই স্থিরতা নিয়ে আমি আরেক কাপ চা করলাম, জানালাটা খানিকটা খুললাম, রাতের বৃষ্টির টুপটাপ শব্দ শুনলাম। দূরে কোথাও আজানের সুর উঠল, সেই সুরের ভিতরে একটা আশ্বাস, সীমা, তুমি এখনো শেষ হয়ে যাওনি গি। আমি না কাঁদলাম, না হাসলাম। কিন্তু আমি জানলাম, আমার কাহিনী এখানেই সমাপ্ত নয়। এ কেবল শুরু। আগামীকাল আমি বিজ্ঞপ্তি পাঠাব। শব্দগুলো হবে ঠান্ডা, আইনের ভাষা। কিন্তু তাদের প্রতিটা আড়ালে থাকবে একটা কোমল সত্য, আমি আর কাউকে আমাকে ছোট করতে দেব না। ভোরের আগে, যখন বৃষ্টি প্রায় থেমে, আমি 2 হাত জোর করলাম। কাউকে দোষ দিলাম না, কারো নাম উচ্চারণ করলাম না।
কেবল নিজের হৃদয়ে বললাম, সীমা, এখন থেকে তুমি তোমার পায়ের নিচে মাটি নিজেই বেছে নেবে। যে মাটি মর্যাদার, যে মাটি আলোয় ধোয়া, যে মাটি তোমাকে আবার মানুষ বানাবে। বাইরে ভোরের পাখি ডেকে উঠল। ঢাকা শহরের নরম আলো জানলার গ্রিলে ছিটকে পড়ল। আমি চোখ বন্ধ করে একটুখানি হাসলাম। সামনে যে নদী, সেটা সহজ নয়, তবু আমি জানি, এবার আমি সাঁতার জানি। 3 মাস কেটে গেল আমার অচেনা ঘন নীরবতায়। পুরনো ঢাকার সেই মেসবাড়িতে প্রতিটি সকাল যেন একইভাবে শুরু হতো, ভাঙা ছাদের ফোঁটা, টিকটিকির ডাক, আর দেয়ালে জমে থাকা স্যাঁতস্যাঁতে গন্ধ। আমি কাগজে বিজ্ঞাপন ঘেটে ঘেটে কাজ খুঁজতাম। কখনো রান্নাঘরের সহকারী, কখনো ছোট বাচ্চা দেখাশোনা, কখনো দর্জির দোকানে কাপড় কাটার কাজ, যাই পাই না কেন আবেদন করেছি। কিন্তু যেদিকে গেছি সেদিকেই চোখ কুঁচকে তাকানো, আপনার বয়স তো অনেক। শরীর কি পারবে? আগে কোথাও কাজ করেছেন? আমি মাথা নুইয়ে বেরিয়ে আসতাম। রিকশা আর সিএনজির হর্ন, রাস্তার ভাজাভুজির ধোয়া, বিক্রেতার হাক, সবকিছু যেন আমাকে মনে করাত আমি এখন অতিরিক্ত। রাতে খাটে শুয়ে মনে পড়ত ধানমন্ডির বাড়ির আঙিনা। কত ঈদে আমি হাত খরচ বাঁচিয়ে সেমাই, ফিরনি, কাবাব রান্না করতাম। কত জন্মদিনে দীপার জন্য গোপনে কাপড় কিনতাম। সেই সব স্মৃতি যেন এখন কাটা হয়ে গেথে আছে। দীপার জন্মদিনে আমি ছোট্ট একটা SMS পাঠালাম। মা বুঝতে পারে। মা সবসময় তোমাকে ভালোবাসে। কোনো উত্তর এল না। পরের সপ্তাহে আবার পাঠালাম, শূন্য নীরবতা। মনে হচ্ছিল সময় যেন কান পেতে শুনছে, কিন্তু মানুষগুলো বোবা হয়ে গেছে। এই নীরবতার মাঝে একদিন অয়ত্নে রাখা কাঠের বাক্সটা খুললাম। ভেতরে পুরনো সুইসুতা, মায়ের নামাজের টুপি, আর একটা মোটা খাতা। রহিমা খাতুন আমার মা রেখে গিয়েছিলেন। আমি ডায়েরিটা কখনো পড়িনি। সেদিন রাতে বৃষ্টির টুপটাপ শব্দে মন কেমন করে উঠল। আমি আলো জেলে পাতাগুলো উল্টাতে শুরু করলাম। প্রথম দিকে মায়ের সহজ সরল লেখা, আজ বাজারে মরিচের দাম বেশি, কারওয়ান বাজারে গিয়েছিলাম, পাড়ার মসজিদে মাওলানা নতুন ওয়াজ দিলেন। শব্দগুলো পরিচিত, স্নেহময়। তারপর হঠাৎ এক পৃষ্ঠায় থেমে গেলাম। তারিখ লেখা জুন মাসের কোনো একদিন। আজ সে আবার এলো। যদি জীবনটা ভিন্ন হতো। কিন্তু সংসার আছে, নাম আছে, দায়িত্ব আছে। সীমা জানতে পারবে না। কোনোদিনই না। আমি চাই, যদি আমার কিছু হয়ে যায়, ওর জন্য অন্তত সামান্য কিছু রেখে যাই। আমি কয়েকবার পরে নিশ্চিত হলাম আমি ভুল শুনছি না। মা আমার কাছ থেকে কিছু গোপন করেছিলেন। পাতার পর পাতায় ছোট ছোট সংকেত, হোটেলে দেখা, নগদ কিছু টাকা, নাম লেখা নেই, কেবল 2টি অক্ষর, FS। তারপর আরেকটা এন্ট্রি। সব নথি মাহমুদ জাহিরের কাছে রেখেছি। সে জানে সব। আমার বুক ধপধপ করতে লাগল। মাহমুদ জাহির নামটা পরিচিত লাগছিল। কোথায় যেন পড়েছিলাম, হয়তো কোনো কাগজে, হয়তো কোনো পুরনো ছবির নিচে। মাথার মধ্যে এক ঝলক ছবি ফুটে উঠল, ফরিদুল সাইদ নামটা। দেশের অন্যতম বড় ব্যবসায়ী, পূর্ব ঊর্জা হোল্ডিংসের প্রতিষ্ঠাতা। খবরের কাগজে যার মুখ সারা জীবন দেখে এসেছি। হাত কাঁপতে কাঁপতে খাতা বন্ধ করলাম। রাতের বৃষ্টির শব্দ আরও জোরে বাজতে লাগল। আমি বুঝতে পারছিলাম না, আমার দুনিয়ার ভিত্তি কি সত্যিই বদলে যাচ্ছে, নাকি আমি কেবল বিভ্রমে ডুবে যাচ্ছি। আমি টেবিলের উপর হাত রাখলাম, চোখ বন্ধ করলাম। মনে হল মা ঠিক আমার পাশে দাঁড়িয়ে ফিসফিস করছেন, সত্যিটা খুঁজে বের করো। ভয় পেও না। আমার বুকের মধ্যে আবার জোরে ধুকপুক শব্দ বাজল। আমি জানলাম, এবার থেমে গেলে চলবে না। পরদিন ভোরেই আমি আবার ডায়েরির পাতাগুলো খুললাম। রাতভর ঘুম আসেনি। মা রহিমা খাতুন এর হাতের অক্ষরগুলো যেন আমাকে টেনে নিচ্ছিল অচেনা এক সত্যের গভীরে। পাতায় পাতায় ছোট ছোট বাক্য, আজ সে আবার এলো, আমার সংসার, আমার নাম আছে, সীমা জানতে পারবে না। এই শব্দগুলো আমার মাথায় হাতুড়ির মতো বাজছিল। আমি জানতাম, শেখ মানুষটি কেবল একজন বন্ধু নয়। এখানে এক নিষিদ্ধ সম্পর্কের গল্প আছে। FS। এই 2 অক্ষর বারবার চোখে আটকে গেল। কার ইঙ্গিত? আরেকটা পাতায় মা লিখেছেন, সব নথি আমি মাহমুদ জাহিরের কাছে রেখেছি। সে জানে সব। মাহমুদ জাহির, এই নামটা আমার বুকের ভেতর কেমন দোলা দিল। কোথায় যেন পড়েছি, শুনেছি। আমি মনে করার চেষ্টা করলাম। তারপর হঠাৎ যেন এক পত্রিকার হেডলাইন মনে পড়ল। বিশাল ব্যবসায়ী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, শক্তিশালী এক নাম, ফরিদুল সাইদ। দেশের অন্যতম বৃহৎ শক্তি কোম্পানি, পূর্ব ঊর্জা হোল্ডিংসের প্রতিষ্ঠাতা। সারা জীবনে বহুবার সংবাদপত্রে তার মুখ দেখেছি।
আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। ডায়েরির সে ইউএফএস কি তবে ফরিদুল সাইদ? আমি হোঁচট খেয়ে বিছানায় বসে পড়লাম। বুকের ভেতর অস্থির কাঁপুনি। যদি এটা সত্যি হয় তবে আমার জন্মের ইতিহাসটা অন্যরকম। আমি এতদিন যাকে কেবল ধরা ছোঁয়ার বাইরে থাকা ধনকুবের ভেবেছি, তিনি হয়তো আমার নিজের রক্তের মানুষ। সেই রাতেই আমি বাড়ির ছোট্ট টেবিলে বসে কাগজ বের করলাম। হাতে কলম কাঁপছিল, তবু লিখলাম, আমি সীমা আক্তার। আমার মা রহিমা খাতুন। তার ডায়েরিতে আপনার নাম এসেছে। আমি জানি না সবকিছু কেমন, কিন্তু দয়া করে আমাকে সাহায্য করুন। আমি কেবল সত্যটা জানতে চাই। চিঠিটা আমি ধীরে ধীরে ভাঁজ করলাম, একটা পুরনো খামে ঢুকিয়ে ডাকঘরে গিয়ে পোস্ট করে দিলাম। 2 সপ্তাহ কেটে গেল। প্রতিদিন আমি ডাকবাক্স খুলে দেখি, আবার খালি হাতে ফিরে আসি। বুকের মধ্যে আশা আর ভয় একসাথে খেলছিল। অবশেষে এক সকালে মেসের দারোয়ান আমাকে ডাকল। আপনার নামে একটা চিঠি এসেছে গি। খামটা হাতে নিয়ে মনে হল বুকের ভেতর ঢাক বাজছে। কাগজ খুলতেই চোখে পড়ল। প্রিয় সীমা আক্তার, আমি বহুদিন ধরে এই চিঠির অপেক্ষায় ছিলাম। তোমার মা রহিমা খাতুন আমার পুরনো পরিচিত। তুমি যদি রাজি থাকো দেখা করো। আমার অফিস এখনও মতিঝিলে খোলা আছে গি। চিঠির নিচে সই মাহমুদ জাহির। আমি খামটা বুকে চেপে ধরলাম। মনে হল মায়ের ডায়েরির অক্ষরগুলো সত্যি হয়ে গেল। পরদিন আমি বাসে চেপে রওনা হলাম মতিঝিলের দিকে। ভাঙাচোরা রাস্তা, মানুষের ভিড়, গরমে ঘাম ঝরছে। বাসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছিলাম, যদি সবটা মিথ্যে হয়, যদি কেউ প্রতারণা করে। কিন্তু ভেতরে ভেতরে এক কণ্ঠস্বর বারবার বলছিল, এটাই সত্যের দরজা। খোলার সাহস করো কি। অফিসটা ছোট্ট, পুরনো, কাঠের তাক ভর্তি ধুলো ধরা বই। সিলিং ফ্যান ধীরে ধীরে ঘুরছে। কাগজের গন্ধ মিশে আছে বাতাসে। টেবিলের পিছনে বসে আছেন এক বৃদ্ধ ভদ্রলোক, চোখে সোনালি ফ্রেমের চশমা। তিনি উঠে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকলেন, সীমা। আমার বুকের ভেতর যেন ঝড় উঠল। মাথা নেড়ে বললাম, জি আমি মাহমুদ জাহির। আলতো হাসলেন। আমি বহুদিন ধরে তোমার খোঁজে ছিলাম। এসো বসো, তোমার জন্য কিছু আছে গি। তিনি টেবিলের ড্রয়ার খুলে একটা বড় খাম বের করলেন। বাদামি রঙের পুরনো কাগজে লেখা, আমার কন্যা সীমার জন্য গি। হাত কাঁপছিল, তবু আমি খাম খুললাম। প্রথম লাইন পড়তেই চোখ ভিজে উঠল। তুমি আমার রক্তের সন্তান। আমি আর এগোতে পারলাম না। শব্দগুলো ঘুরে ফিরে কানে বাজছিল। ফরিদুল সাইদ, হ্যাঁ, এই নামটাই নিচে লেখা। চিঠির পাতায় তার স্বীকারোক্তি, একটা গোপন ভালোবাসার কাহিনী, সমাজ আর নামের ভয়ে প্রকাশ করতে না পারা সত্য, আর মৃত্যুর পর অন্তত আমাকে নিজের বলে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি। চোখ থেকে টপটপ করে পানি পড়তে লাগল। বহু বছর পর প্রথমবার আমি অনুভব করলাম, আমাকে কেউ বেছে নিয়েছে। আমাকে কেউ স্বীকার করেছে। আমি অনেকক্ষণ ধরে খামটার কাগজ চেপে ধরেছিলাম। চিঠির অক্ষরগুলো চোখের সামনে নাচছিল। শব্দগুলো সহজ ছিল, কিন্তু ওদের ওজন আমার বুক ভেঙে দিচ্ছিল। ফরিদুল সাইদ লিখেছেন, আমি বেঁচে থাকতে সাহস পাইনি। সমাজ, সম্মান, পরিবার সবকিছু বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমি মরতে চাইনি এই অপরাধবোধ নিয়ে যে আমার রক্তের সন্তান পৃথিবীতে আছে, অথচ আমি তাকে কখনো স্বীকার করিনি। তাই মৃত্যুর পর অন্তত তোমাকে তোমার প্রাপ্য দিতে চাই। মাহমুদ জাহির আমার বিশ্বাসভাজন, সে তোমার জন্য সবকিছু সংরক্ষণ করে রেখেছে গি। আমি ভেঙে পড়েছিলাম। টাকার জন্য নয়, ক্ষমতার জন্য নয়, শুধু এক ফোঁটা স্বীকৃতির জন্য। এত বছর আমি ছিলাম পরের ঘরে বোঝা, মেয়েজামাইয়ের কাছে পরিত্যক্ত এক মা। অথচ হঠাৎ এক লাইন, তুমি আমার কন্যা, গিয়ে আমাকে আবার মানুষ করে তুলল। মাহমুদ জাহির টেবিলের উপর আরও কিছু নথি রাখলেন। ব্যাংক হিসাব, বিনিয়োগের কাগজ, কিছু জমির কাবুলিয়াতনামা। তার গলা শান্ত, স্থির। এসব তোমার জন্য রাখা হয়েছে। সব বৈধভাবে, নাম প্রকাশ না করে হস্তান্তর করা সম্ভব। আমি শুধু চাই তুমি এগুলোকে বোঝা ভেবে নয়, আশীর্বাদ ভেবে গ্রহণ করো। আমি বিস্মিত হয়ে তাকিয়েছিলাম। কত কত টাকার সমান এগুলো? ভদ্রলোক নরম হাসলেন। পর্যাপ্ত। তোমাকে নতুন করে শুরু করার মতো যথেষ্টই। আমার বুক ভারী হয়ে গেল। কাগজে অঙ্ক লেখা আছে, কোটি টাকার বেশি। কিন্তু আমার চোখে শুধু একটাই সংখ্যা ঝলমল করছিল, একজন বাবা আমাকে স্বীকার করেছে। সেদিন রাতে আমি বাড়ির ছোট্ট ঘরে ফিরে এসে জানালার পাশে বসলাম।
বাইরে ঢাকা শহরের বৃষ্টি থেমে গেছে, কিন্তু রাস্তা এখনও চকচক করছে। রিকশার ঘণ্টি, হকারের ডাক, দূরে আজানের সুর, সব যেন নতুন শোনাচ্ছিল। আমি প্রথমবার বুঝলাম টাকা দিয়ে হয়তো ক্ষত মুছবে না, কিন্তু স্বীকৃতি, ওটা জীবনের সবথেকে বড় ওষুধ। আমি এক কাপ চা বানালাম। ধোয়া উঠতে উঠতে মনে হচ্ছিল প্রতিটি কণাই আমাকে বলছে, তুমি ভেঙে পড়োনি, তুমি আবার দাঁড়াতে পারবে গি। পরের দিন থেকে আমি নিজেকে বদলাতে শুরু করলাম। পোশাক পাল্টালাম, গোছানো, মার্জিত, চোখে পড়ার মতো নয়, কিন্তু মর্যাদাপূর্ণ। আমি চাইছিলাম না কেউ আমাকে চিনুক বা করুণা করুক। আমি চাইছিলাম যখন কেউ তাকাবে শুধু নীরবে সম্মান করবে। রাতগুলোতে আমি ইউটিউবে ভিডিও দেখতে শুরু করলাম, সম্পত্তি ব্যবস্থাপনা, বিনিয়োগ, ছোট ব্যবসা গড়া নিয়ে। খাতার পাতায় নোট লিখতাম। মাঝে মাঝে আঙুল কাঁপত, কিন্তু থামতাম না। মাহমুদ জাহির আমাকে পরামর্শ দিলেন, সবকিছু নিজের নামে রেখো না। একটা কোম্পানি করো, বৈধ পথে। তাতে তুমি সুরক্ষিত থাকবে গি। আমি অনেক ভেবেচিন্তে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করলাম, আলো আশা প্রপার্টিজ লিমিটেড। নামটা আমার মায়ের মুখে শোনা কথার মতো মনে হয়েছিল। মা যখন আমাকে ঘুম পাড়াতেন বলতেন, আলো আসার মতো হলে সব অন্ধকার সরে যাবে গি। হ্যাঁ, আমি ঠিক সেটাই চাইছিলাম। আমার জীবনের অন্ধকারগুলো সরিয়ে এমন একটা আলো গড়তে চাইছিলাম যা আমাকে আর কখনো কারো কাছে ভিক্ষুকের মতো না দাঁড় করায়। তারপর এল সেই রাত। আমি ইন্টারনেটে একটি বিজ্ঞপ্তি দেখলাম, সরকারি নিলামের ঘোষণা। চোখে পড়তেই শরীর কেঁপে উঠল। তালিকায় যে ফ্ল্যাটটা বিক্রি হবে সেটাই দীপা আর রিজওয়ানের বাসা। আমি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। শ্বাস আটকে আসছিল। মনে হচ্ছিল এ কেবল কাকতাল নয়, যেন ভাগ্যেরই লেখা। আমি জানতাম এই সুযোগ আমি ছাড়ব না। নিলামের দিন সকালটা অন্যরকম লাগছিল। আমি একা বসেছিলাম, টেবিলের উপর রাখা নথিপত্র বারবার যাচ্ছিলাম। বুকের ভেতর কেমন অদ্ভুত শান্তি, অথচ ভেতরে ঝড় বইছে। মনে হচ্ছিল আজকের এই কয়েকটা ঘণ্টা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আলো আশা প্রপার্টিজ লিমিটেডের নামে দরপত্র জমা দিলাম। কক্ষে অনেকেই ছিল, ব্যবসায়ী, দালাল, ব্যাংকের প্রতিনিধি। বাতাসে টেনশনের গন্ধ। দর উঠছে নামছে, আর আমি নিঃশব্দে বসে আছি। কেউ বুঝতে পারছে না আমি আসলে কে, কেন এখানে এসেছি। শেষ পর্যন্ত হাতুড়ির শব্দ পড়ল। বিক্রি সম্পন্ন, কাগজে সই হল। আমি হয়ে গেলাম সেই ফ্ল্যাটের মালিক, যেটা একসময় আমাকে আশ্রয় দিয়েছিল, পরে নির্বিকারভাবে আমাকে বের করে দিয়েছিল। হাতে নতুন মালিকানার কাগজ পেয়ে মনে হল বুকের ভেতর থেকে বরফের পাহাড় গলে যাচ্ছে। আমি ঠোঁটের কোণে ফিসফিস করে বললাম, যে ঘর আমাকে একদিন গৃহহীন করেছিল, আজ সেই ঘরই আমার ছায়ার নিচে গি। সেদিন রাতে মেস বাড়ির ছোট্ট ঘরে বসে আমি দীর্ঘক্ষণ জানালার বাইরে তাকিয়েছিলাম। দূরে ভিজে রাস্তার আলো, ভ্যাপসা গরমের মধ্যে বাতাসে একটুখানি শীতলতা। আমি বুঝলাম এটা প্রতিশোধ নয়, এটা সম্মানের প্রশ্ন। পরদিন আমি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করলাম। সমস্ত ভাড়াটিয়াদের জানানো হল, নতুন মালিক কোম্পানি। ভাড়ার চুক্তি হালনাগাদ হবে, বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। অন্যদের জন্য এ কেবল নিয়ম, কিন্তু দীপা আর রিজওয়ানের জন্য এটা ছিল বজ্রাঘাত। তাদের ফ্ল্যাটের ভাড়া একসাথে ৩ গুণ বাড়ানো হল। সঙ্গে বকেয়া হিসাবও যোগ হল। আমি কল্পনা করতে পারছিলাম রিজওয়ানের মুখ রাগে লাল, অহংকারে কাঁপছে। সেই মানুষ যে আমাকে একসময় কি প্যারাসাইট বলেছিল, আজ বুঝবে আসল ওজন কিভাবে মাপা হয়। 2 দিন পরে আমার ফোনে অপরিচিত নম্বর ভেসে উঠল। আমি তাকিয়ে রইলাম, দীপার নাম। আমার বুক ধক করে উঠল। মাসের পর মাস পর এই প্রথম। আমি ধরলাম না। ফোনটা বাজতে বাজতে থেমে গেল। কিছুক্ষণ পরে একটি ভয়েস মেসেজ এলো। মা, জানি না তুমি শোনো কি না, কিন্তু ভাড়ার নোটিশটা আমরা পেয়েছি। রিজওয়ান পাগলের মতো আচরণ করছে। আমরা জানি না কি করব। তুমি কি কথা বলবে? আমি নীরব রইলাম। উত্তর দিলাম না। কেবল বারবার সেই ভয়েস মেসেজ চালালাম। গলা শুনে বুঝলাম দীপা কাঁদছে। এটা প্রতিশোধ নয়, এটা নীরব আয়না, যাতে তারা নিজেদের সিদ্ধান্তের প্রতিচ্ছবি দেখতে বাধ্য হয়। রাত নামল। আমি ফ্ল্যাটের কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। রাস্তায় বাতি মিটমিট করছে। জানালার পর্দার আড়ালে ছায়া নড়ছে, রিজওয়ান চিৎকার করছে, দীপা হাঁটছে এদিক ওদিক। আমি রাস্তার ওপাশে দাঁড়িয়ে কেবল দেখলাম। একটা শূন্যতা বুকে জমল, আবার একই সাথে শান্তিও এল।
আমি জানতাম এই গল্প এখনও শেষ হয়নি। কারণ কখনো কখনো নীরবতাই সবচেয়ে তীক্ষ্ণ প্রতিক্রিয়া। দিন গড়াতে থাকল, কিন্তু সেই ফ্ল্যাটের ভেতরের অশান্তি যেন চারপাশে ছড়িয়ে পড়ছিল। প্রতিবেশীরা নানান কথা বলতে শুরু করল। কেউ বলল রিজওয়ান মাঝরাতে জিনিসপত্র ছুঁড়ে ফেলে। কেউ বলল সিঁড়িঘরে দীপাকে কাঁদতে দেখা গেছে। খবরগুলো ধীরে ধীরে আমার কানে আসছিল, যেন অদৃশ্য সুতোর টানে সবকিছু আমাকে জানানো হচ্ছে। আমি অফিসে বসে কাগজপত্র দেখছিলাম। আলো আশা প্রপার্টিজের নামে পুরো ভবনের সংস্কারের পরিকল্পনা তৈরি করেছি। পুরনো রং চটে যাওয়া দেয়ালে নতুন রং, ম্লান আলো বদলে উজ্জ্বল লাইট, আর পিছনের ছোট্ট জায়গায় একটি বাগান, সবকিছু তালিকাভুক্ত হল। ব্যয়ের বড় অংশ আসবে ভাড়াটিয়াদের নবায়িত ভাড়া থেকে, বিশেষ করে রিজওয়ানদের ফ্ল্যাট থেকে। যখন সংস্কার কাজ শুরু হল, রিজওয়ান যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে প্রতিদিন বিল্ডিং ম্যানেজারের কাছে অভিযোগ পাঠাচ্ছে, কখনো পানি কম, কখনো বিদ্যুৎ চলে যাচ্ছে, কখনো নাকি নিরাপত্তা নেই। অভিযোগের ভাষায় এক ধরনের হিংস্রতা। একদিন ভবনের ম্যানেজার আমাকে ফোন দিল। ম্যাডাম, একটা অদ্ভুত চিঠি এসেছে গু। খামটা খুলে দেখি, কাগজে মোটা অক্ষরে লেখা। আমি জানি তুমি কি করছ। তুমি ভেবেছ তুমি বুদ্ধিমান, কিন্তু আমি তোমাকে শিক্ষা দেব। অপেক্ষা করো। কে অক্ষরগুলো কাগজ ফুঁড়ে গেছে, চাপ এতটাই জোরে দেওয়া হয়েছে। আমি পরেই বুঝলাম এটা রিজওয়ানের লেখা। সেই একই হাতের ভঙ্গি যা আমি একদিন রান্নাঘরের টেবিলে দেখেছিলাম, যখন সে আমাকে তাচ্ছিলের চোখে তাকিয়ে বলেছিল, তুমি আমাদের জন্য বোঝাগে। আমার বুক ধপধপ করছিল, কিন্তু ভয় পাইনি। কেবল এক ধরনের সতর্কতা এল। আমি সঙ্গে সঙ্গে মাহমুদ জাহিরকে জানালাম। তিনি শান্তভাবে বললেন, সীমা, তুমি একা নও। আমরা সব আইনি পথে করব। তুমি শুধু শক্ত থেকো। তারপর পুরো ভবনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হল। নতুন সিসিটিভি ক্যামেরা বসানো হল, প্রবেশদ্বারে নিরাপত্তারক্ষী দাঁড় করানো হল। প্রতিটি কাজ আইনসম্মত, ভাড়াটিয়াদের নিরাপত্তার জন্য। আমি জানতাম রিজওয়ান এভাবে চাপে ভেঙে পড়বে। কারণ সে এমন মানুষ যে কেবল নিজের আধিপত্যেই বাঁচতে পারে। আর এখন তার পায়ের নিচের মাটি আমি টেনে নিয়েছি। রাতে আমি আমার নতুন ভাড়া করা অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে দূরে আলো ঝলমল দেখতে থাকলাম। ওখানে সেই ভবনের জানালার আড়ালে হয়তো আবার তর্ক চলছে, হয়তো আবার নীরবে কান্না। কিন্তু আমি কোনো শব্দ শুনতে পেলাম না। শুধু নিজের ভেতরের কণ্ঠস্বর বল, এটা প্রতিশোধ নয়, এটা ন্যায্যতা। সেই রাতে বৃষ্টি পড়ছিল টুপটাপ। আমি চুপচাপ বই পড়ছিলাম, হঠাৎ ইন্টারকম বেজে উঠল। ভবনের দারোয়ান বলল, ম্যাডাম, নিচে একজন এসেছেন। নাম বলেছেন দীপা মাহমুদ। কি? আমার বুক এক মুহূর্তের জন্য থেমে গেল। কতদিন পর? আমি ধীরে বললাম, তাকে উপরে পাঠাও। 5 মিনিট পর দরজায় কড়া নাড়ল। দরজা খুলতেই দেখি দীপা দাঁড়িয়ে আছে। ভিজে চুল কপালে লেপ্টে আছে, হাতে এক প্লাস্টিক ব্যাগ, ভেতরে কিছু বাজার সদাই। চোখ লাল, মুখ ক্লান্ত। সে কিছু না বলে নিঃশব্দে ঘরে ঢুকে পড়ল। আমি তাকে তোয়ালে দিলাম, চুপচাপ চা বানালাম। সে সোফার কোনায় বসে কাপ আঁকড়ে ধরে রইল। হাত কাঁপছিল। অনেকক্ষণ নীরবতা। হঠাৎ তার ঠোঁট নরল। গলা খুব নিচু। মা, আমি খুব ক্লান্ত। আমি ভেবেছিলাম সব সহ্য করতে পারব। ভেবেছিলাম রিজওয়ান একদিন বদলাবে। কিন্তু সে বদলায়নি। প্রতিদিন আমাকে আরও ভেঙে দিচ্ছে। আমি জানি না আর কতদিন টিকতে পারব কি। আমি কিছু বললাম না। কেবল তার কথা শুনতে লাগলাম। কখনো কখনো শব্দ নয়, নীরবতাই সবচেয়ে বড় আশ্রয়। দীপার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে বলল, তুমি জানো রিজওয়ান আমাকে কি বলছে? সে ভাবে আমি কারো সঙ্গে মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। আমার ফোন তল্লাশি করে, ব্যাগ খুলে দেখে। আমি শ্বাস নিতে পারি না। সে হঠাৎ আমার দিকে তাকাল। প্রথমবার আমাদের চোখ মিল। কণ্ঠ কাঁপছিল। মা, আমি জানি তুমি সেই কোম্পানির মালিক, আলো আশা। নামটা আমি চিনেছি। এটা সেই নাম যেটা তুমি আমাকে ছোটবেলায় গল্প করতে বলতে। আমি বুঝেছি সবকিছুর পেছনে তুমি আছো। আমি স্থির রইলাম। কিছু অস্বীকার করলাম না, আবার কিছু স্বীকারও করলাম না। সে ফিসফিস করে বলল, আমি রাগ করিনি। আমি শুধু তোমাকে ভীষণ মিস করি। আমি আর এই ভান করে বাঁচতে পারছি না। আমার বুক ভেঙে যাচ্ছিল। আমি হাত বাড়িয়ে দিলাম না, কোনো কথা বললাম না।
শুধু তার চোখের দিকে তাকালাম। মাঝে মাঝে নীরব দৃষ্টি আলিঙ্গনের থেকেও শক্তিশালী হয়। অনেকক্ষণ আমরা পাশাপাশি বসেছিলাম। ঘড়ির কাঁটা এগোচ্ছিল, কিন্তু ঘরে সময় যেন থেমে গেছে। যখন সে অবশেষে উঠল, দরজার কাছে থেমে আমার হাত ছুঁয়ে দিল। ফিসফিস করে বলল, আমি দুঃখিত, মা। সবকিছুর জন্য। তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল। আমি দরজা বন্ধ করে সোফায় বসে পড়লাম। চোখে পানি এল না, কিন্তু বুকের ভেতর অদ্ভুত এক ভারী হাহাকার জমল। কাপের ভেতর চায়ের হালকা উষ্ণতা তখনও রয়ে গেছে, ঠিক যেমন দীপার স্পর্শ। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। আকাশে বিদ্যুৎ ঝলকাচ্ছিল, দূরে বজ্রের শব্দ। মনে হচ্ছিল অন্ধকারের ভেতরেও একটা আলো জন্ম নিচ্ছে। দিনগুলো কেটে যাচ্ছিল ভারী নীরবতায়। রিজওয়ানের হুমকি থেমে গিয়েছিল, কিন্তু তার ভেতরের অশান্তি যেন আরও বেড়ে উঠছিল। ভবনের ম্যানেজার ফিকরুল একদিন এসে বলল, ম্যাডাম, কাল রাতে ভয়ানক শব্দ শোনা গেছে। ভাড়াটিয়ারা বলছে কাজ ভেঙেছে, চিৎকার হয়েছে। কিন্তু দরজা খুলে কেউ উত্তর দেয়নি। গিয়ে আমি শুনে থম মেরে গেলাম। চোখের সামনে ভেসে উঠল দীপার মুখ, লালচে চোখ, ফিসফিস গলা। কিছুদিন পর অফিসের ডাকঘরে একটি খাম এসে পৌঁছাল। ভেতরে কেবল একটি কাগজ, মোটা হরফে লেখা, তুমি ভেবেছ তুমি আমাকে পরাজিত করতে পারবে? আমি তোমাকে খুঁজে বের করব। তুমি অনুতপ্ত হবে। গি অক্ষরগুলো এত জোরে চাপা হয়েছে যে কাগজ ফেটে গেছে। আমি চিনে ফেললাম, এটা রিজওয়ানের হাতের লেখা। সেই একই আক্রোশ, যেটা আমি একসময় রান্নাঘরের টেবিলে দেখেছিলাম। আমি গভীর নিঃশ্বাস নিলাম। ভয় পাইনি। শুধু জানতাম এবার সতর্ক থাকতে হবে। সঙ্গে সঙ্গে মাহমুদ জাহিরকে খবর দিলাম। তিনি মাথা নেড়ে বললেন, সীমা, ভয় পেও না। আমরা সব আইনগত পথে করব। আমি নিরাপত্তা বাড়িয়ে দেব। তুমি শুধু শক্ত থেকো। এরপর ভবনে বাড়তি ক্যামেরা বসানো হল, পাহারাদার সংখ্যা বাড়ল। সবকিছু যেন আইন আর ন্যায্যতার ছাতার নিচে। তবে মানুষের ভেতরের ভয় কোনো সিসিটিভিতে ধরা পড়ে না। প্রতিবেশীরা বলছিল দীপাকে প্রায় সিঁড়ির ধাপে বসে কাঁদতে দেখা যায়। কেউ কেউ বলছিল সে একা বাজার থেকে হাঁটতে হাঁটতে ফিরে আসে, মাথা নিচু, চোখে ক্লান্তি। আমি বারান্দায় দাঁড়িয়ে দূর থেকে আলো ঝলমলে সেই ভবন দেখতে পেতাম। কখনো পর্দার আড়ালে ছায়া নড়ত, রিজওয়ানের উত্তেজিত হাঁটা, হাত উঁচু করে কিছু ছুঁড়ে ফেলা। আমার বুকের ভেতর চাপা যন্ত্রণা জমত। আমি জানতাম দীপা ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে। কিন্তু আমি তখনও চুপ করে রইলাম। কারণ আমার নীরবতাই ছিল সবচেয়ে বড় অস্ত্র। এক সন্ধ্যায় ইন্টারকম আবার বেজে উঠল। দারোয়ান বলল, ম্যাডাম, নিচে একজন দাঁড়িয়ে। নাম বলছে দীপা গি। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। মনে হল এবার হয়তো কিছু ভিন্ন ঘটতে চলেছে। তাকে ওপরে আসতে বলো, আমি ধীরে বললাম। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ল। দরজা খুলে দেখি দীপা দাঁড়িয়ে আছে, চোখ ভিজে, গায়ে বৃষ্টির ফোঁটা, হাতে এক ব্যাগ সামান্য বাজার। সে নিঃশব্দে ঘরে ঢুকল, এক কোণে বসে পড়ল। আমি তোয়ালে দিলাম, চা বানালাম। সে কিছু বলল না। শুধু দুহাত দিয়ে কাপ আঁকড়ে ধরে বসে থাকল। অবশেষে তার ঠোঁট কাঁপল। কণ্ঠ ফিসফিস করে ভাঙল, মা, আমি ভীষণ ভয়ে আছি। রিজওয়ান আর আমরা আর আগের মতো নেই। আমি শুধু শান্তি চাই। আমি শুধু চাই তুমি আমাকে আরেকবার আলিঙ্গন করবু। আমি নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইলাম। কোনো কথা বললাম না। কেবল তার চোখে চোখ রাখলাম। নীরবতাই কখনো কখনো সবচেয়ে নিরাপদ জবাব। দীপার সেই রাতের আশা যেন আমাদের মধ্যে এক অদৃশ্য সেতু গড়ে দিল। সে কিছু চাইল না, না টাকা, না আশ্রয়। শুধু কিছুক্ষণ আমার পাশে বসে থাকার নীরব অনুমতি। দিন কেটে যাচ্ছিল। মাঝে মাঝে তার ছোট্ট বার্তা আসত, মা, আজ একটু ভালো ঘুমিয়েছি গু। আজ রিজওয়ান অফিসে যায়নি, ঘরে চিৎকার করেছে গি। মা, আমি তোমাকে ভীষণ মিস করি গি। আমি উত্তর দিতাম না। কিন্তু প্রতিটি বার্তা বুকের ভেতর জমা হয়ে থাকত, যেন শুকনো জমিতে বৃষ্টির ফোঁটা। একদিন বিকেলে ফিকরুল, ভবনের ম্যানেজার, আমার কাছে এল। হাতে কিছু ছবি। সে বলল, ম্যাডাম, দেখুন রিজওয়ানদের ফ্ল্যাটের অবস্থা গিয়ে। ছবিতে দেখা গেল ভেজা দেয়াল, ফাটল ধরা মেঝে, অগোছালো ঘর, খোলা বিলের স্তূপ। রান্নাঘরের জানালা দিয়ে অন্ধকার ঘনিয়ে আছে। ছবির প্রতিটি কোণায় অবহেলা আর অশান্তির ছাপ।
আমার বুক কেঁপে উঠল। ভাবলাম, এই সেই ঘর যেখানে আমি একদিন রান্না করেছি, হাসতে চেয়েছি। আর এখন সেই ঘরেই আমার মেয়ে বন্দী। কিন্তু আমি জানতাম, আমি সরাসরি হস্তক্ষেপ করলে সব ভেঙে পড়বে। দীপাকে নিজেই বেছে নিতে হবে, থাকার শৃঙ্খল নাকি মুক্তির পথ। রাতে আমি দূরে দাঁড়িয়ে সেই ভবনের জানালায় আলো, অন্ধকারের খেলা দেখছিলাম। মাঝে মাঝে তর্কের শব্দ ভেসে আসছিল, কখনো নীরব কান্না। আমার চোখ ভিজে উঠছিল, কিন্তু আমি কোনো পদক্ষেপ নিইনি। কয়েকদিন পর গভীর রাতে আমার দরজার বেল বেজে উঠল। আমি চমকে উঠলাম। দরজা খুলতেই দেখি দীপা দাঁড়িয়ে আছে। ভিজে কাপড় শরীরের সাথে লেপটে গেছে, হাতে এক ব্যাগ বাজার। তার চোখ ফুলে আছে কান্নায়। সে কিছু না বলে সরাসরি আমার বুকে মুখ লুকিয়ে দিল। আমি শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম কয়েক মুহূর্ত, তারপর হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরলাম। সে কাঁপা কাঁপা গলায় বলল, মা, আমি আর পারছি না। আমি শুধু চাই নিরাপদ থাকতে। তুমি আমাকে এখনো ভালোবাসো তো? আমার বুকের ভেতর সব বাঁধ ভেঙে গেল। আমি তার চুলে হাত বুলালাম, কোনো কথা বললাম না। শুধু নিঃশব্দে তাকে আঁকড়ে রইলাম। সেই মুহূর্তে আমি বুঝলাম, প্রতিশোধ, টাকা, ক্ষমতা, এসবের মধ্যে আছে একটি শব্দ: ভালোবাসা। রাতের সেই আলিঙ্গনের পর সবকিছু পাল্টে গেল। দীপা আর আমি যেন আবার একে অপরকে চিনে নিলাম। সে আমার কাছে আসতে শুরু করল, কখনো ফোনে, কখনো হঠাৎ দরজায় কড়া নাড়ে। তার চোখে ভয় থাকত, কিন্তু সেই ভয়ের ফাঁকে ছোট্ট আলোও দেখা যেত। অন্যদিকে রিজওয়ান আরও অস্থির হয়ে উঠল। সে বিল্ডিং ম্যানেজারকে বারবার হুমকি দিচ্ছিল, আইনি পদক্ষেপ নেওয়ার ভয় দেখাচ্ছিল। একদিন তার পাঠানো চিঠি হাতে পেলাম। আমি জানি এই আলো আসা প্রপার্টিজ কার হাতে। তোমরা সবাই ভেবেছ আমাকে ফাঁদে ফেলেছ, কিন্তু আমি সত্য বের করে আনব। আমি তোমাদের ধ্বংস করব। কাগজটা পড়ে আমি হালকা হাসলাম। আমার হাতে ইতিমধ্যেই সব নথি ছিল, আইনি কাগজ, চুক্তি, ব্যাংকের হিসাব, সব কিছু পরিষ্কার, বৈধ। আমার পরিচয় সুরক্ষিত, কোম্পানির গঠন অটুট। তবু আমার ভেতরে একটা ভয় কাজ করছিল। রিজওয়ান শুধু আইনের লড়াই করবে না, সে দীপার মানসিকতা ভেঙে দিতে চাইবে। এক সন্ধ্যায় দীপা আমার ঘরে এসে দরজা বন্ধ করে দিল। চোখে দিতা, কিন্তু ঠোঁটে কাঁপুনি। মা, আমি জানি সব। আলো আসা নামটা আমি চিনেছি, এটা তো তুমি ছোটবেলায় আমাকে গল্পে বলেছিলে। তুমি মালিক, তাই না? আমি কিছু বললাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার হাত ধরল। গলা ভাঙা। আমি রাগ করিনি। আমি শুধু বুঝতে পেরেছি, তুমি আমাকে রক্ষা করতে চেয়েছিলে। কিন্তু আমি আর এভাবে থাকতে পারছি না। আমি এই সম্পর্ক থেকে বের হতে চাই। আমার বুক ধক করে উঠল। আমি জানতাম এই মুহূর্তটাই আসল। আমি নরম গলায় বললাম, দীপা, তুমি স্বাধীন। তুমি যখন সিদ্ধান্ত নেবে, আমি পাশে থাকব। কিন্তু তোমাকে নিজেকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। এটাই তোমার সাহস? কি? তার চোখে পানি জমল। সে মাথা নেড়ে বলল, মা, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি চেষ্টা করব। রাতের আকাশে তখন বজ্রপাত হচ্ছিল, জানালা দিয়ে আলো ঢুকছিল ভেতরে। আমি অনুভব করলাম, অন্ধকার যত গভীরই হোক, আলোর ঝলক একদিন পথ দেখায়। সেদিন রাতে আমি চুপচাপ কাগজপত্র গুছালাম। রিজওয়ান আইনের লড়াই করলে প্রস্তুত থাকতে হবে। কিন্তু আমার ভেতরে আর কোনো দ্বিধা রইল না। কারণ আমি জানি, যে মা একবার সন্তানের চোখে ভয় দেখেছে, সে আর কখনো পিছিয়ে যায় না। রিজওয়ানের ঝড় থামতে বেশি দিন লাগল না। কয়েক সপ্তাহ ধরে হুমকি, অভিযোগ, উকিলের চিঠি, সবকিছু চল। কিন্তু প্রতিটি প্রচেষ্টাই ভেঙে পড়ল আইনের দেয়ালে। আলো আসা প্রপার্টিজের কাগজপত্র এত নিখুঁতভাবে সাজানো ছিল যে সে কিছুই করতে পারল না। শেষমেশ এক বিকেলে খবর এলো, রিজওয়ান বাসা ছেড়ে চলে গেছে। কোনো বিদায় নয়, কোনো মুখোমুখি নয়, শুধু টেবিলের উপর রাখা একটা নোট। আমি হেরে গেলাম। কিন্তু তোমরা কখনো শান্তি পাবে না। দীপা সে নোট হাতে নিয়ে আমার কাছে এলো। মুখে অদ্ভুত মিশ্র অনুভূতি, স্বস্তি, ভয় আর এক ফোঁটা মুক্তি। সে বলল, মা, আমি জানি না ভবিষ্যৎ কেমন হবে, কিন্তু আমি জানি আমি আর একা নই। তারপর ধীরে ধীরে দীপা নিজের জীবন গড়তে শুরু করল। সে তেজগাঁওতে এক ছোট্ট স্টুডিও ভাড়া নিল। দেয়াল ভরে তুলো রং আর ক্যানভাসে। প্রতিদিন সন্ধ্যায় আঁকতে বসত। রঙের ছোপে ছোপে তার মনের ক্ষত শুকিয়ে যাচ্ছিল। কয়েক মাস পরে এক রাতে সে আমার দরজায় এল।
হাতে একটা বড় ক্যানভাস। খুলতেই দেখি একটা ফিনিক্স পাখি আগুনের ডানা মেলে উড়ে যাচ্ছে। লাল, কমলা, সোনালি রঙে ভরা। নিচে ছোট্ট অক্ষরে লেখা, মা, এটাই আমি। ছাই থেকে আবার জন্ম নিচ্ছি গি। আমার চোখ ভিজে উঠল। আমি ছবিটা বুকের সাথে জড়িয়ে ধরলাম। এরপর থেকে আমাদের সম্পর্ক অন্যরকম হল। আমরা প্রতিদিন কথা বলতাম না, ঘন ঘন দেখা হতো না। কিন্তু যখনই কথা বলতাম শব্দগুলো হতো সত্যি, খোলামেলা। আর কোনো ভান ছিল না, আর কোনো ভয়ের মুখোশ ছিল না। রিজওয়ান দূরে চলে গেল, আমাদের জীবনের এক অন্ধকার অধ্যায়। কিন্তু তার ছায়া আর আমাদের উপর আধিপত্য বিস্তার করতে পারল না। আমি বুঝলাম, কখনো কখনো মুক্তি মানে লড়াই নয়, কেবল ছেড়ে দেওয়া। সময় গড়াল। ঢাকার আকাশে ঋতু বদলাল, বসন্তের কোকিল, বর্ষার ঝড়, আবার শীতের কুয়াশা। এই সময়ে আমি একটা বড় সিদ্ধান্ত নিলাম। আমি ঠিক করলাম ভবনটা বিক্রি করে দেব। কারণ ওই দেয়ালের সাথে আমার অশ্রু মিশে আছে, অপমান মিশে আছে। আমি চাই না সেসব আর আমার কাঁধে ঝুলে থাকুক। নিলামের মতোই এবারও সব বৈধ পথে হল। দাম উঠল দ্রুত, এবং অবশেষে একজন বিনিয়োগকারী কিনে নিল পুরো সম্পত্তি। আমি যখন কাগজে সই করলাম, বুকের ভেতর হালকা শূন্যতা আর একসাথে শান্তি এসে গেল। বিক্রির টাকার অর্ধেক আমি সরাসরি দিলাম এক নতুন ফাউন্ডেশনে, ঘরমা রহিমা গি। এই ফাউন্ডেশন গড়ে উঠল মেয়েদের আর শিশুদের জন্য, যারা ঘর হারিয়েছে, যারা সহিংসতার শিকার হয়েছে। আমার মায়ের নামেই এই আশ্রয় হবে, যেন তার অদৃশ্য হাত সবসময় পাশে থাকে। অন্য অর্ধেক দিয়ে আমি কিনলাম এক ছোট্ট বাড়ি নিকুঞ্জে। বাড়িটা খুব বড় নয়, কিন্তু পিছনে ছোট্ট উঠোন আছে। সেখানে আমি টমেটো, মরিচ আর তুলসী গাছ লাগালাম। বারান্দার এক কোণে পুরনো এক ঝুলনা চেয়ার বসালাম, বিকেলে বসে চা খাওয়ার জন্য। দীপা প্রায়ই আসে। একদিন সে হেসে বলল, মা, অবশেষে তুমি একটা ঘর পেয়েছ যেখানে কেবল তোমারই নিয়ম চলবে গি। আমরা একসাথে রান্না করলাম। সেদিনের রাতের খাবার খুব সাদামাটা, ডাল, ভাত, ভাজি। কিন্তু টেবিলে যেন বহু বছরের হারানো হাসি ফিরে এল। আমি বুঝলাম ক্ষতগুলো মুছে যায় না। কিন্তু সেগুলোকে জায়গা দেওয়া যায়, যেখানে তারা আর ব্যথা দেয় না, কেবল স্মৃতির মতো বেঁচে থাকে। আমার নতুন বাড়ির উঠোনে প্রতিদিন বিকেলে ছোট্ট ছেলেমেয়েরা খেলা করে। তারা আমাকে ডাকে, সীমা আন্টি, গল্প বলো। আমি তাদের গল্প শোনাই, কখনো রূপকথা, কখনো আমার নিজের জীবনের টুকরো। সন্ধ্যার আয়ান ভেসে আসে, বাতাসে শিউলি ফুলের গন্ধ মেশে। আমি ঝুলনা চেয়ারে দুলতে দুলতে মনে মনে বলি, হ্যাঁ, এটাই আমার ঘর। এটাই আমার শান্তি। কি কয়েক মাস পরে দীপা একদিন দরজায় দাঁড়াল, হাতে এক ফাইল। চোখে একটু লজ্জা, ঠোঁটে হালকা হাসি। মা, সে বলল, আমার প্রথম আর্টিকেল প্রকাশ হতে যাচ্ছে। বিশর, ক্ষমা ই। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। সেই মেয়ে যে একসময় নীরবতাকে ঢাল ভেবেছিল। আজ সে কলম ধরছে, নিজের কণ্ঠ খুঁজে পাচ্ছে। সে আমার পাশে বসে পাতাগুলো খুলে পড়ে শোনাতে লাগল। প্রতিটি বাক্যে তার ভাঙা, আবার গড়া জীবনের ছাপ ছিল। সেখানে আমি ছিলাম, তার ভয় ছিল, আর ছিল সেই আগুন থেকে পুনর্জন্ম নেওয়া ফিনিক্স। আমার চোখে পানি জমে উঠল। আমি ধীরে বললাম, দীপা, তুমি শুধু লেখো না, তুমি অন্য নারীদের আলো দেখাবে গি। সে আমার হাত ধরল। গলা কাঁপছিল। মা, আমি চাই প্রতিটি মেয়ে জানুক, নীরব মানেই দুর্বলতা নয়। নীরবতাতেও শক্তি আছে, যদি একদিন সেটা কণ্ঠে রূপ নেয় গু। আমরা দুজন নীরব হয়ে বসেছিলাম। বাতাসে কাগজের পাতার শব্দ, দূরে আজানের সুর। মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে আমাদের কথার পাশে দাঁড়াতে। সেদিন রাতে আমি মায়ের পুরনো ডায়েরি খুললাম। খালি পাতায় লিখলাম, আজ আমার মেয়ে তার কণ্ঠ খুঁজে পেল। আমি একসময় ভেবেছিলাম আমার কাহিনী শেষ। কিন্তু সত্যিকারের গল্প তো এখান থেকেই শুরু গ। আমি কলম নামিয়ে জানালার বাইরে তাকালাম। উঠোনে টমেটো গাছগুলোতে ছোট ছোট সবুজ ফল ঝুলছে। যেন নতুন জীবন, নতুন সূচনা। আমার বুকের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এল। কারণ আমি জানি, আমার কণ্ঠ আর আমার মেয়ের কণ্ঠ একসাথে মিলেছে। আর যখন দুটি প্রজন্মের নীরবতা ভেঙে যায়, তখন ইতিহাস বদলে যায়। সময় নদীর মতো বয়ে চল। আমার ছোট্ট নিকুঞ্জের বাড়ি এখন শুধু আমার আশ্রয় নয়, এটা ধীরে ধীরে এক মিলনস্থলে পরিণত হল। প্রতিদিন বিকেলে দীপা আসে, কখনো বাজারের ব্যাগ হাতে, কখনো রং মাখা আঙুলে নতুন ক্যানভাস নিয়ে। উঠোনে বসে আমরা চা খাই, আর পাশে খেলে ছোট ছোট পাড়ার বাচ্চারা। তারা আমাকে ডাকে কিসিমা খালা গি। একদিন দীপা হঠাৎ বলল,
মা, আমি একটা ক্লাব শুরু করতে চাই, নারীদের জন্য। নাম দেব স্বর রহিমা। এখানে আমরা সবাই আমাদের গল্প লিখব, শেয়ার করব। আঘাতকে শব্দে পরিণত করব। আমি শুনে গর্বে ভরে গেলাম। মনে হল আমার মেয়ের ভেতরে যে আলো একসময় নিভে গিয়েছিল, আজ সেটা অন্যদের জন্য প্রদীপ হয়ে উঠছে। কিছুদিন পর আমার ডাকবাক্সে একটি আমন্ত্রণপত্র এল। স্থানীয় স্কুল থেকে। সীমা বেগম, আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ছাত্রীরা শক্তিশালী নারীদের গল্প লিখছে। আমরা চাই আপনি এসে কথা বলুন। কি চোখ ভিজে উঠল। আমি যে একসময় রাস্তায় নির্বাসিত ছিলাম, আজ আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে কণ্ঠস্বর হিসেবে। সেদিন স্কুলে গিয়ে আমি একটি ছোট্ট কাঠের বাক্স নিলাম। ভেতরে ছিল আমার পুরনো কাগজপত্র, মায়ের ডায়েরি, কিছু হলদে ছবি। আমি ছাত্রছাত্রীদের সামনে বললাম, জীবন কখনো কখনো আমাদের উঁচু দেয়ালের বাইরে ফেলে দেয়। কিন্তু মনে রেখো, দেয়ালের শেষ ইটটাই সবচেয়ে শক্তিশালী। শিশুদের চোখ বড় বড় হয়ে গেল। একজন মেয়ে শিশু উঠে এসে বলল, আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। আমি তাকে জড়িয়ে ধরলাম। বুকের ভেতর যেন মায়ের নীরব প্রার্থনা আবার শোনা গেল। সন্ধ্যায় বাড়ি ফিরে উঠোনে বসলাম। দীপা পাশে এসে বসল। হাতে একটি পুরনো ফ্রেম। ভেতরে সাদা কালো ছবি, আমার এক পুরনো মুহূর্ত, রান্নাঘরে দাঁড়িয়ে হেসে থাকা। মা, এটা আমার প্রিয় ছবি। এই হাসিটা আমি আবার দেখতে চাই। আমি ছবিটার দিকে তাকালাম অনেকক্ষণ ধরে। শেষে বুঝলাম, হ্যাঁ, সেই নারী এখনও বেঁচে আছে, শুধু একটু সময় নিয়েছিল ফিরে আসতে। কয়েক মাস পরে দীপা দরজায় দাঁড়াল, চোখে ভয় আর আনন্দ মিলেমিশে। সে পেটের উপর হাত রেখে বলল, মা, আমি মা হতে যাচ্ছি। আমার বুক কেঁপে উঠল। আমি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তার শরীর কাঁপছিল, ঠোঁট কাঁপছিল। আমি ভয় পাচ্ছি মা, সে ফিসফিস করে বলল। কিন্তু আমি চাই না আমার সন্তান ভয়ে বড় হোক। আমি তার কপালে হাত রেখে বললাম, না, এবার ভয়ের উত্তর হবে ভালোবাসা। এবার শুরু হবে নতুন অধ্যায়। আমরা মিলে ঘরে একটা ছোট্ট ঘর সাজালাম। দেয়ালে হালকা সবুজ রং, ছোট্ট খাট, আর আমি নিজ হাতে সেলাই করলাম বালিশে সূর্যের নকশা। প্রতিটি সুতোর সঙ্গে প্রার্থনা বুনলাম, সন্তানের জন্য শক্তি, মেয়ের জন্য আলো। অবশেষে সেই দিন এল। ভোরের আজানের সময় হাসপাতালে দীপা সন্তানের জন্ম দিল। ছোট্ট মেয়ে, চোখ বড়, নিঃশ্বাস উষ্ণ। দীপা তার নাম রাখল লায়লা। আমি নবজাতকের গালে হাত রেখে বললাম, স্বাগতম লায়লা। এই পৃথিবী অন্ধকার হতে পারে, কিন্তু তুমি হবে আলোক। আমরা যখন ঘরে ফিরলাম, আমার নিকুঞ্জের ছোট্ট বাড়ি আর নীরব রইল না। বাতাসে ভেসে বেড়াতে লাগল দুধের গন্ধ, শিশুর কান্না, আর মাঝে মাঝে টুকটুক করে হাসি। উঠোনে টমেটো গাছের পাশে এখন ছোট্ট দোলনা বাঁধা হল। রাতে আমি বারান্দায় বসে আকাশের দিকে তাকালাম। চাঁদের আলো ঝরছিল উঠোনে। মনে মনে ফিসফিস করলাম, মা, তুমি যেখানেই থাকো, তোমার রক্ত, তোমার প্রার্থনা এখন লায়লার মধ্যে বেঁচে আছে। আমার ভেতরে অদ্ভুত শান্তি ভর করল। কারণ আমি জানতাম, আমার গল্প আর আমার মেয়ের গল্প এখন মিলেমিশে গেছে, আর তার ভেতর দিয়ে জন্ম নিচ্ছে নতুন প্রজন্মের শক্তি। দিন গড়িয়ে মাস হল। ছোট্ট লায়লার হাসি আর কান্নায় পুরো বাড়ি মুখরিত হয়ে উঠল। প্রতিটি সকাল ছিল নতুন আলো ভরা। দীপা ধীরে ধীরে বদলে যাচ্ছিল, আর কেবল ভীত মেয়ে নয়, সে এখন এক সাহসী মা। আমি প্রায়ই বারান্দায় বসে তাদের দেখতাম। দীপা লায়লাকে কোলে নিয়ে গান গাইত, আঁকিবুকি করত। আমি মনে মনে বলতাম, ভাঙা থেকে পুনর্জন্ম, এই তো আসল অলৌকিকতা। একদিন বিকেলে দীপা এসে পাশে বসল। হাতে এক খাম। ভিতরে তার নতুন লেখা একটি প্রবন্ধ, শিরোনাম যে নারীরা নীরব থেকেও শক্তিশালী। সে বলল, মা, আমি চাই এই লেখা শুধু আমার নয়, সব নারীর জন্য হোক যারা কখনো অন্ধকারে হারিয়ে গেছে। আমার চোখ ভিজে উঠল। আমি বুঝলাম, আমার যে কণ্ঠ একসময় দমে গিয়েছিল, এখন সেটাই মেয়ের কলমের মাধ্যমে আবার বেঁচে উঠছে। কিছুদিন পর আমাদের ছোট্ট উঠোনে বাচ্চাদের জন্য একটি গল্পের কোণ তৈরি করলাম। কাঠের বেঞ্চে বসে আমি তাদের রূপকথা শোনাতাম, দীপা শোনাত তার আঁকা ছবির গল্প। শিশুরা হেসে উঠত, হাততালি দিত। তারা আমাকে ডাকত, সীমা খালা, আরেকটা গল্প। আমি অনুভব করলাম, আমাদের ঘর আর কেবল ঘর নয়, এটা পরিণত হয়েছে আশ্রয়ে। যেখানে প্রতিটি আঘাত রূপ নিচ্ছে আলো, প্রতিটি ক্ষত রূপ নিচ্ছে নতুন কাহিনীতে। রাতে লায়লা ঘুমিয়ে গেলে আমি পুরনো ডায়েরি খুলতাম। খালি পাতায় লিখতাম,
আমি একসময় ভেবেছিলাম আমি শেষ। কিন্তু আসলে আমি শুরু। কারণ আমার কণ্ঠ আর আমার মেয়ের কণ্ঠ মিলে একসাথে ইতিহাস লিখছে গি। জানালার বাইরে চাঁদ উঠত, বাতাসে দোল ক্ষেত টমেটো গাছ। আমার মনে হতো এই শান্তির জন্যই তো এত দীর্ঘ পথ হেঁটে এসেছি। শরতের এক সকালে উঠোনে টমেটো গাছে লাল ফল ঝুলছে। আমি সাবধানে একটা টমেটো ছিঁড়ে হাতে নিলাম। গোল, ভারী আর টগবগে। চোখ বন্ধ করে বুকের কাছে চেপে ধরলাম। মনে হচ্ছিল এটা শুধু একটা টমেটো নয়, আমার জীবনের প্রতীক। অপমান, নির্বাসন, অশ্রু, আবার আলো, সবকিছু মিলেমিশে এক সম্পূর্ণতা। ভেতরে দীপা লায়লাকে নিয়ে হাসছিল। ছোট্ট মেয়েটা হাত নেড়ে খিলখিল করছিল। আমি দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলাম, একটা নতুন প্রজন্ম যে কোনো দিন তার মায়ের মতো অন্ধকারে পড়বে না। একদিন সন্ধ্যায় দীপা হাতে এক নতুন চিত্র নিয়ে এলো। ছবিটিতে দেখা যায় এক নারী ভাঙা দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে। দেয়ালের ফাঁক দিয়ে আলো বেরিয়ে আসছে। ছবির নিচে সে লিখেছে, আমরা দেয়াল ভাঙি না, আমরা আলো ঢুকতে দিই। আমি ছবিটার দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের পানি মুছে ফেললাম। কারণ বুঝলাম, আমাদের কাহিনী আর প্রতিশোধের গল্প নয়। এটা পুনর্জন্মের, মুক্তির গল্প। কয়েক সপ্তাহ পর আমাদের এলাকায় এক অনুষ্ঠান হল। আমাকে মঞ্চে ডাকা হল, বলা হলো আমি যেন নারীদের উদ্দেশ্যে কিছু বলি। আমি মাইক্রোফোনে ধরা গলায় বললাম, যদি কখনো মনে হয় কেউ তোমাকে দেখছে না, তবুও তুমি আছো। অপেক্ষা করো, একদিন তুমি নিজেই নিজেকে দেখতে পাবে গি। তালি পড়ল। কিন্তু আমার ভেতরে শোনা গেল আরও বড় আওয়াজ, আমার মায়ের নীরব প্রার্থনা, দীপার হাসি, আর লায়লার খিলখিল ধ্বনি। সেদিন রাতে আমি ডায়েরির খালি পাতায় লিখলাম, আমরা 3 প্রজন্ম, মা, মেয়ে আর নাতনি। আমাদের কণ্ঠ ভিন্ন, কিন্তু সুর এক। আর সেই সুরই আমাদের শক্তিজ্ঞে। চাঁদের আলো ভরা আকাশের নিচে আমি জানতাম, আমাদের গল্প শেষ নয়। এটা কেবল নতুন অধ্যায়ের শুরু। শীতের ভোর। নিকুঞ্জের ছোট্ট বাড়ির উঠোনে কুয়াশা ঝুলে আছে। আমি বারান্দার দোলনায় বসে চা খাচ্ছি। ভেতরে দীপা লায়লাকে নিয়ে ব্যস্ত, কখনো গান গাইছে, কখনো হাসছে। শিশুর হাসির শব্দ পুরো বাড়িকে পূর্ণ করে তুলছে। আমি চোখ তুলে আকাশের দিকে তাকালাম। মনে হল যেন অতীতের সব অন্ধকার আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। আমার মনে পড়ল মায়ের কথা। তিনি জীবনে অনেক কিছু লুকিয়েছিলেন, অনেক কষ্ট বয়ে নিয়েছিলেন। কিন্তু সেই নীরবতার ভেতরেই লুকানো ছিল শক্তি। আজ আমি আর আমার মেয়ে সেই শক্তিকে কণ্ঠে রূপান্তর করেছি। আর লায়লা, সে হবে আমাদের ভবিষ্যতের আলো। দীপা এসে পাশে বসল। হাতে ছোট্ট একটি লেখা। সে বলল, মা, এটা আমার নতুন প্রবন্ধের শেষ লাইন। তুমি শুনবে? আমি মাথা নাড়লাম। সে ধীরে পড়ল, নারীরা ভেঙে পড়ে না, তারা আবার উঠে দাঁড়ায়। আর প্রতিটি পুনর্জন্মেই পৃথিবীকে একটু বেশি আলোকিত করে কি। আমার চোখ ভিজে উঠল। আমি হাত বাড়িয়ে তার হাত ধরলাম। লায়লা তখন খিলখিল করে হাসছিল, ছোট্ট আঙুল দিয়ে আমাদের হাত জড়িয়ে ধরল। আমি জানতাম, এটাই উত্তরাধিকার। এটা কোনো সম্পত্তি নয়, কোনো কাগজ নয়। এটা হলো সাহস, ভালোবাসা আর আশ্রয়। সেদিন রাতে ডায়েরির শেষ পাতায় লিখলাম, আমি আর কারো ছায়া নই। আমি সীমা। আমি মা। আমি আলো। আমার গল্প শেষ নয়, এটা চলতে থাকবে আমার মেয়ের কণ্ঠে, আর তার মেয়ের হাসিতে গু। চাঁদের আলো ঝলমল করা সেই রাতে আমার বুকের ভেতর ভেসে এল এক অদ্ভুত শান্তি। কারণ আমি জানতাম, আমি অবশেষে ঘরে ফিরেছি।